এই পাথরের উপর দিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক ব্যাপার। আর এই গেস্ট হাউসগুলোতে অনেক কম খরচে থাকা যায়। দীঘায় আজকে ট্যুরিস্টদের খুব বেশি ঠাসাঠাসি ভিড় না হলেও মোটামুটি ভিড় আছে। আমাদের দেশে এরকমই হয়, সাধারণ মানুষকে যে যেমন পারে সেভাবেই লুটে পুটে নেয়। আশেপাশে দেখো দোকানপাট রয়েছে, বেশ কয়েকটা ডাব দোকানও রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি শাব্বির আহমদ আছি তোমাদের সাথে দীঘা শহরের ডায়েরি নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দীঘা স্টেশনে। এখান থেকে পূব দিকে মানে সমুদ্রের দিকে মুখ করে বাম দিকে তাকালে দেখতে পাবে দীঘা জগন্নাথ ধাম মন্দির। এই যে দেখো, স্টেশন থেকে একদম খুব কাছে, মাত্র 50 থেকে 100 মিটার দূরে অবস্থিত এই দীঘা জগন্নাথ ধাম মন্দির। মন্দিরের মেইন চূড়োটা এখান থেকে বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর তারপরে রয়েছে দ্বিতীয় বিল্ডিং, আর 3 নম্বর বিল্ডিংটা এখান থেকে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই মুহূর্তে দেখো দীঘা স্টেশনে প্রচুর ভিড় জমে গেছে, কারণ এখনও পর্যন্ত হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘায় এসে পৌঁছায়নি। আর দীঘা টু হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসে যে সমস্ত প্যাসেঞ্জারদের যাওয়ার কথা, তারা এখনও পর্যন্ত যেহেতু ট্রেন আসেনি, তাই এখনও তারা ট্রেনে উঠতে পারেননি। তারা স্টেশন এরিয়াতে ওয়েট করছেন। এখন আমি দীঘা স্টেশন থেকে সোজা চলে যাব সমুদ্র বিচের দিকে, আর তোমাদেরকে দেখাবো রথযাত্রা সিজনের পরে আমাদের প্রিয় সৈকত নগরীর অবস্থা কেমন। রথযাত্রার সিজন শেষ হয়ে গেছে, দীঘায় ট্যুরিস্টদের খুব বেশি ভিড় নেই, সেজন্য দীঘা এখন প্রায় ফাঁকা বললেই চলে। রাস্তায় গাড়ি ঘোড়ার চাপও খুব একটা নেই। স্টেশন থেকে বের হয়ে একদম মুখের ধারে সামনের এই রাস্তাটা ধরে আমি এখন বিচের দিকে যাব। এখানে এই যে গেটটা আছে, এটা হলো সরকারি বাস ডিপোর গেট। ওই যে উপরে বোর্ডে লেখা আছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো। মানে আমাদের দক্ষিণবঙ্গের যত সরকারি বাস সব এই দীঘাতেই আসে। বর্ধমান বলো, দুর্গাপুর বলো, আসানসোল, বারাসাত, সব জায়গা থেকে বাসগুলো এখানে দীঘায় আসে, আসার পরে এখানেই থাকে, আর এখান থেকেই সব জায়গায় পৌঁছে যায়। তাই যদি কখনো বাসে করে দীঘা থেকে যেতে হয়, তাহলে এখানে এসেই বাসে উঠতে হবে। আর এই হলো দীঘা থেকে সরকারি বাস ছাড়ার টাইম টেবিল। দেখো এখানে পুরো লিস্ট দেওয়া আছে দীঘা থেকে কখন কোন বাসটা যাবে। তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। যদি কখনো দীঘায় আসো এবং এখান থেকে কোথাও যাওয়ার প্রয়োজন হয়, তাড়াতাড়ি এই টাইম টেবিল অনুযায়ী তোমরা হোটেল থেকে চেক আউট করে বাসে উঠে যেতে পারো। দীঘা স্টেশন থেকে সমুদ্র বিচের দূরত্ব মাত্র 2 থেকে 2.5 মিনিটের পথ। আর এই বাস ডিপোর পাশ দিয়ে যেতে যেতে বাম দিকে অনেকগুলো গেস্ট হাউস পড়বে। আর এই গেস্ট হাউসগুলোতে অনেক কম খরচে থাকা যায়। তবে গেস্ট হাউস আর হোটেলের মধ্যে বেশ কিছুটা তফাৎ আছে। একটা আলাদা করে ভিডিও করব যেখানে হোটেল আর গেস্ট হাউসের মধ্যে তফাৎ তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। হাঁটতে হাঁটতে আমি বিচের একদম কাছাকাছি চলে এসেছি। আমার আশেপাশে দেখো কতগুলো গাড়ি পার্কিং করা আছে। আমি লক্ষ্য করে দেখেছি এখানে যতগুলো গাড়ি পার্কিং করা আছে তার মধ্যে ম্যাক্সিমাম গাড়িগুলো মারুতি অমনি মডেলের গাড়ি। আর এই গাড়িতে আমি আরেকটা জিনিস দেখেছি, পিকনিকের সমস্ত রকমের আয়োজনের ব্যবস্থা করা আছে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে খাবার দাবার সব রকম অনেক কিছু আছে। এর দ্বারা একটা জিনিস বোঝা যায়, এদিকে যারা বেড়াতে আসেন তাদের বেশিরভাগই একদিনের ট্যুরে আসেন। মানে সকালবেলা পৌঁছে যান, সারাদিন পিকনিক টিকনিক করে সমুদ্রের স্ট্যান্ড সেরে আবার রাতের বেলা তারা বেরিয়ে পড়েন। বন্ধুরা, সমুদ্রের হাওয়া গায়ে লাগতে শুরু করেছে। আশেপাশে দেখো দোকানপাট রয়েছে, বেশ কয়েকটা ডাব দোকানও রয়েছে। তবে এখানকার ডাবগুলো কিন্তু 50 টাকা, কোথাও 60 টাকা, আবার আর একটু বড় সাইজের হলে 70 টাকা করে পিস বিক্রি হয়। এই যে দেখো, বিচে যাওয়ার আগে এরকম ব্যারিকেডিং করে দেওয়া আছে, যাতে কেউ গাড়ি বা বাইক ইত্যাদি নিয়ে বিচের ফুটপাতে যেতে না পারে। অনেকে কিন্তু বাইক নিয়ে বিচের ফুটপাতে চলাফেরা করেন, তাদেরকে আটকানোর জন্য এই ব্যবস্থা। তবে এক্ষেত্রে পুলিশের নজরদারিও হয় মাঝে মাঝে। তাই তোমরা যখন কেউ বাইক টাইক নিয়ে দীঘায় আসবে, কেউ বিচের ফুটপাথে বাইক চালাবে না। তবে হ্যাঁ, এর একটা ব্যতিক্রম হলো উদয়পুর বিচ। উদয়পুরের পর থেকে ওদিকে তালসারি পর্যন্ত যে বিচ রোড রয়েছে, অর্থাৎ ফুটপাথ, সেখান দিয়ে কিন্তু বাইক নির্বিঘ্নে যাতায়াত করা যাবে বাইকে। দীঘায় আজকে ট্যুরিস্টদের খুব বেশি ঠাসাঠাসি ভিড় না হলেও মোটামুটি ভিড় আছে। এটা এখানকার জন্য নর্মাল। এমনি স্বাভাবিক সময়ে এরকমই ট্যুরিস্টদের ভিড় সবসময় দীঘাতে পেয়ে যাবে। তবে গত কয়েকদিন আগে মানে 27 তারিখ শুক্রবার রথযাত্রা উপলক্ষে দীঘায় প্রচুর জনসমাগম হয়েছিল। আর সেই উপলক্ষে হোটেলগুলোর ভাড়া একেবারে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। মানে যে সমস্ত হোটেলে 600 থেকে 750 টাকায় রুম পাওয়া যেত, সেগুলো এক ধাক্কায় একেবারে 2500-3000-এ পৌঁছে গিয়েছিল। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল গাড়ি ভাড়া। এমনি স্বাভাবিক সময়ে নিউ দীঘা টু ওল্ড দীঘা এক একজনের 20 টাকা করে নেয়, আর সেই রথযাত্রার সময় সেই ভাড়া পৌঁছে গিয়েছিল একেবারে 100 টাকা পর্যন্ত প্রত্যেক ব্যক্তি পিছু। না বন্ধুরা, এতে অবাক হওয়ার কিছু নেই।
আমাদের দেশে এরকমই হয়, সাধারণ মানুষকে যে যেমন পারে সেভাবেই লুটে পুটে নেয়। আর এই লুটের বিরুদ্ধে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ আশা করাটাও বোকামি। এবার আমি একটু সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করব। এই পাথরের উপর দিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক ব্যাপার। একটু সাবধানে না যেতে পারলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। কিছু কিছু পাথর মাঝে সাঝে আলগা হয়ে থাকে, তার উপর দিয়ে খুব সাবধানে পা ফেলতে হবে। এই যে দেখো, সমুদ্রে এখন জোয়ারের সময়। দেখো কত বড় বড় ঢেউ কত জোরে এসে পাথরের উপরে সরাসরি ধাক্কা মারছে। আর এই অবস্থায় সমুদ্রে নামা মোটেও নিরাপদ নয়। তবুও দেখো কিছু অতি উৎসাহী মানুষ সমুদ্রে নেমে ঢেউয়ের মজা নিচ্ছে। আমার মতে আনন্দ করা ভালো, তবে সেটা সাবধানতা অবলম্বন করে আনন্দ করাটা ভীষণ জরুরি। কোনো প্রকার জীবনের ঝুঁকি নেওয়াটা একেবারে উচিত নয়। বন্ধুরা, সমুদ্রের জলে পা ভিজিয়ে নেওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু ঢেউয়ের অবস্থা দেখে পিছিয়ে এলাম। এত বড় বড় ঢেউ, আর তার উপরে পাথরের উপর দিয়ে সমুদ্রে পা ভেজাতে গেলে যে কোনো সময় পা পিছলে যেতে পারে, তাই আর ঝুঁকিটা নিলাম না। বন্ধুরা, আজকের ব্লগ আপাতত এই পর্যন্ত শেষ করছি। আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।